আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 50 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সারা রাত্রি প্রহরব্যাপী স্বামীর সোহাগে জেগে কাটানোর পর যখন ভোর রাত্রের দিকে নিদ্রা দিতে চাইল, তখন ওই স্বামী নামক লোকটা তাকে বাধা প্রদান করলো। গোসল করিয়ে সুন্দর একটা পোশাক পরিয়ে কোলে চড়িয়ে নিয়ে এসেছে নিচে। এখন কোথাও যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না মেয়েটার, কিন্তু স্বামীর মুখের ওপর কথা বলার ইচ্ছে হয়নি। বড্ড ঘুম পেয়েছে তার। স্বামীর বুকে লেপটে পড়ে রইল চোখ বুজে। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে সবেমাত্র। বাইরে আসতেই শীতল বাতাস গা ছুঁয়ে গেল। শীতলতায় মেয়েটা স্বামীর বুকে আরেকটু চেপে রইল। অনেকটা পথ হেঁটে আসার পর স্বামী যখন বলল, এখন চোখ মেলে দেখো পাখি, তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ মেলে তাকালো মেয়েটা। স্বামীর ইশারা পেয়ে যখন সম্মুখে তাক করলো, তখন চোখের ঘুম স্নিগ্ধ বাতাসের সাথে মিশে হাওয়ায় মিলিয়ে গেল। চোখে সে একরাশ মুগ্ধতা বিরাজ করলো। এতক্ষণে বুঝতে সক্ষম হলো স্বামী তাকে ঘুমাতে না দিয়ে এখানে কেন নিয়ে এসেছে। সে গ্রামের সাধারণ সূর্যোদয় দেখিয়েছিল, আর লোকটা তাকে সমুদ্রের তীরে সূর্যোদয় দেখানোর জন্য সুযোগ করে দিয়েছে। যদিও কক্সবাজার সমুদ্রপৃষ্ঠ থেকে সূর্যোদয়ের দৃশ্য খুব একটা স্পষ্ট নয়, তবুও ওই মুহূর্তের সূর্য প্রতিটি কিরণ যেন তাদের দুজনের গায়ে স্পর্শ করে দিয়ে গেল। খুশি হলো মেয়েটা। স্বামীকে কুল থেকে নামিয়ে দিতে বলতেই লোকটা নামিয়ে দিল। স্বামীর বুকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে নির্বিশেষ তাকিয়ে রইল সামনে উদীয়মান মস্ত বড় এক লালিত আভার দিকে। কিনারে দাঁড়ানোর ফলে ঢেউ এসে তাদের পাজোড়া সিক্ত করে দিয়ে চলে গেল। সব মিলিয়ে সময়টা খারাপ লাগলো না নিশাতের কাছে। এখন আর এখানে তারা একা নয়, বরং এই সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক মানুষই ছুটে এসেছে। কেউ হয়তো কাপল, আর কেউ একাকী বা পরিবারের সাথে এসেছে। সময় গড়াতেই আলোকিত হয়ে উঠল ভূখণ্ড। বউয়ের আনন্দিত মুখখানা দেখে একচিলতে হাসলো রায়ান। সেখানে আর অপেক্ষা করতে চাইল না। নিজের অর্ধাঙ্গিনীকে বলে তার একখানা হস্ত নিজের এক হস্তের আজলায় নিয়ে হোটেলের দিকে অগ্রসর হলো। আসার সময় নিজ থেকে খাবার কিনে আনতে ভুলল না। রাতে না খেয়েছিল মেয়েটা, এখন না খেয়ে ঘুমালে নিশ্চয় মেয়েটার ঘুম হবে না। ক্ষুধা যে সহ্য করতে পারে না তার বউটা। রুমে এসে আগে নিজের হাতে বউকে খাওয়ালো, পাশাপাশি নিজেও হালকা খেলো। তারপর বউকে নিজের বুকে নিয়ে শুয়ে পড়তে কিছু সময়ের মাঝে দুজনের চোখে ঘুম ধরা দিল। রায়ানের ঘুম ভাঙলো প্রায় ঘন্টা 2 পরে ফোনের শব্দে। পাশ থেকে ফোনটা উঠিয়ে ফোন রিসিভ করে কথা বলল। ওপাশের কথা শুনতেই বিরক্তিতে মুখটা ভরে উঠল। সবকিছু ঠিকঠাক করেই তো এসেছিল, তার মাঝে এই ফোন কল কেন আসতে হলো? 5টা দিন থাকবে বলে এসেছে, অথচ 2টো দিনও কাটাতে সক্ষম হলো না। ডাক্তার হলে এই এক সমস্যা, ঠিকমতো ছুটিটাও কাটাতে পারে না। খারাপ লাগলেও কিছু করার নেই, তাই ফোনটাকে রেখে দিয়ে মেয়েটাকে বুকের থেকে সরিয়ে নিচে শুয়ে নিজে শুয়ে পড়লো। ফ্রেশ হয়ে এসে নিজে লাগেজ ঠিকঠাক মতো গুছিয়ে রেখে নিজে গিয়ে বসলো বউয়ের পাশে। ডাকলো না মেয়েটাকে, বসে অপেক্ষা করলো মেয়েটার ঘুম ভাঙার। প্রায় অনেকটা সময় পর পিটপিট করে চোখ মেললো নিশাত। স্বামীকে তার পানে তাকিয়ে বসে থাকতে দেখে ঘুম জড়ানো স্বরে বলে উঠলো, কি হয়েছে, এভাবে বসে আছেন কেন? রায়ান বলল, ঘুম পূর্ণ হয়েছে তোমার, হলে উঠো পাখি। তৎক্ষণাৎ স্বামীর জবাব পেয়ে আলসেমি ছেড়ে বলল, আর একটু ঘুমিয়ে থাকি প্লিজ। বউয়ের অনুরোধ ফেলতে ইচ্ছে করলো না, কিন্তু হাত ঘড়িতে সময় দেখে মেনে নেওয়া সম্ভব হলো না। কপালে পড়া ছোট ছোট কেসগুলো এক আঙুলের সাহায্যে সরিয়ে দিয়ে আদরের সহিত বলল, এখন উঠে পড়ো পাখি, আমাদের যেতে হবে, সময় কম। কোথায় যাবে না বুঝতে পেরে ভ্রু কুচকে বলল, কোথায় যাব এখন? রায়ান বলল, বাড়ি ফিরতে হবে এখন, ফোন এসেছিল আমার। বাড়ি যাওয়ার কথা শুনতে নিশাতের মুখটা আধারে ঢেকে গেল। কুমড়া মুখে বলল, কিন্তু আপনি তো এখানে 5 দিনের জন্য এসেছিলেন। বউয়ের মনোভাব বুঝতে পেরে রায়ান বুঝিয়ে বলল, এসেছিলাম, কিন্তু কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা না করে কি এভাবে ঘুরে বেড়াতে পারি বলো? আমি হয়তো গিয়ে সন্ধ্যার মধ্যে এখানে ফিরে আসতে পারতাম, কিন্তু তোমাকে একা রেখে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আবার অন্য এক সময় আসবো, ঠিক আছে? এখন ওঠো। খারাপ লাগলেও আরেকটা কথাও বললো না নিশাত। উঠে ফ্রেশ হয়ে দ্রুত তৈরি হয়ে নিল। রায়ান আগে থেকে সব গুছিয়ে রেখেছিল বিদায় নিশাত তৈরি হতে তাকে নিয়ে বেরিয়ে পড়লো। আগে একটা রেস্টুরেন্ট থেকে ভারী খাবার খেয়ে তারপর একটা ট্যাক্সি চড়ে এয়ারপোর্টে পৌঁছালো। সেদিনের মতো বউয়ের হাত ধরে প্লেনে চড়তে সাহায্য করলো। তারপর প্লেনে বসে অপেক্ষা করলো প্লেনটি আকাশের গা ছুটে চলার। প্রায় ঘন্টা দেড়েকের মাঝে ঢাকা শহরে এসে পৌঁছালো নিশাতরা। রায়ান পূর্বে বাড়ির ড্রাইভারকে কল করে রেখেছিল, তাই তো এয়ারপোর্ট থেকে বের হতে সামনে নিজেদের গাড়ি দেখতে পেল। তাতে চড়ে বসতেই ড্রাইভার গাড়ি ছুটালো বাড়ির উদ্দেশ্যে। নিশাতকে বাড়ির সামনে নামিয়ে রেখে রায়ান হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল। আর নিশাত স্বামীর যাওয়ার পানে এক পলক তাকিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। আর এদিকে চলন্ত বাসের সিটে মাথা এলিয়ে দিয়ে বাইরে চক্ষু নিবিষ্ট করে আছে ছেলেটা। বাইরে প্রকৃতি দেখছে নাকি নিজের মনে কিছু ভাবতে ব্যস্ত, তা বোধহয় সে নিজেও জানে না। শুধু নিজের একান্ত রমণীকে চোখের সামনে দেখতে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারছে। ভালোবাসা মানে হয়তো দহন। এই যে মেয়েটাকে পাওয়ার আগে ভাবেনি তাকে পেয়ে যাবে, সারাক্ষণ অন্তর জুড়ে দহন অনুভব করত। তবে যখন ভাগ্যের ফেরে পেয়ে গেল মেয়েটাকে, তখন তাকে একা ফেলে সেই দূরেই থাকতে হচ্ছে। চোখের দেখা তো অনেক দূর, ঠিক করে পর্যন্ত বলতে পারছে না। মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, কিন্তু মুখ ফুটে উচ্চারণ করতে পারছে না। মনে নিশ্চয়ই অভিমান জমিয়ে রেখেছে। মেয়েটা তার জন্য শুধু সয়ে যাচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। কবে মেয়েটাকে তার কাছে রাখতে পারবে? কবে মেয়েটাকে এক টুকরো খুশি উপহার দিতে পারবে? হঠাৎ গাড়ির ব্রেক কষার শব্দে ধ্যান ছুটল নির্ভারের। ভালো করে লক্ষ্য করতে দেখলো তাদের স্ট্যান্ডে এসে বাস থেমেছে। ভাবনা বাদ রেখে বাস থেকে নেমে পড়ল। রাত এখন আনুমানিক 10টা। বাস স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে বাড়ির দিকে অগ্রসর হলো। মা বউ কেউ জানে না সে বাড়িতে আসছে। বউটা আজ
নিশ্চয়ই এভাবে দেখলে খুশি হয়ে যাবে, অভিমান ভুলে যাবে মেয়েটা, এজন্যই না বলে আসা। মাঝের একটা শুক্রবার নিজ ইচ্ছেতে আসেনি, তাই কাল ছুটির দিন বিধায় আজই টিউশন শেষ করে বাড়ির পথে রওনা হয়েছিল। এরপর আবার কবে আসতে পারবে ঠিক নেই, কারণ এভাবে রোজ রোজ আসলে তো আর পড়াশোনা সব লাটে উঠবে, তখন বউকে ভালো রাখার ইচ্ছা আর জীবনেও পূর্ণ হবে না। বাড়ির সামনে এসে অটো থামতেই গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। দরজায় নক করার কিছু মুহূর্ত পরেই দরজা খুলে গেল। সামনে অর্থের আশ্চর্য মুখখানা দেখে একচিলতে হাসি উপহার দিল। অর্থে আকস্মাৎ স্বামীকে সামনে দেখতে পেয়ে নিজের বাক হারালো। পুষে রাখা অভিমান সত্যিই বিলীন হয়ে গেল। এক্সাইটেড হয়ে হঠাৎই নির্ভারকে জড়িয়ে ধরলো। আকস্মিক এমন হওয়াতে একটা পা পিছু হটে গেল নির্ভার। পরক্ষণে নিজেকে সামলে মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরলো। পাশ থেকে কারো খুক খুক শব্দ শুনে ভরকে গেল অর্থি। তড়িঘড়ি করে নির্ভারকে ছেড়ে পিছনে তাকিয়ে দেখলো তার শাশুড়ি দাঁড়িয়ে। সে তো ভুলেই বসেছিল যে তার শাশুড়িও এখানে উপস্থিত। অর্থি আর নির্ভার দুজনে লজ্জা পেল মাকে দেখে। নিতু বেগম বোধহয় তা বুঝলেন, ছেলে মেয়েদেরকে একা ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন। নিতু বেগম যেতে দুজন একে অপরের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে উঠল। এতক্ষণে অর্থি কথা বলে উঠল, আপনি আসবেন বলেননি তো? নির্ভার বলল, বলে আসলে কি আমার বউ এত এক্সাইটেড হতো? স্বামীর কথা শুনে লাজুক হাসলো অর্থি। নির্ভারের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। নির্ভার নিজের রুমে গেল, রুম থেকে একটা গামছা নিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে গেল ফ্রেশ হতে। আর অর্থি ছুটলো নিজের স্বামীর জন্য খাবার আনতে। রান্নাঘরে প্রবেশ করতেই দেখলো তার শাশুড়ি খাবার গরম করছে। শেষ হতে অর্থি সবকিছু সাজিয়ে নিজেদের রুমে নিয়ে গেল। নিতু বেগম আর গেলেন না ছেলে পুত্রবধূর মাঝে। নির্ভার ফ্রেশ হয়ে রুমে এসে খেতে বসলো। খাওয়া শেষ হতেই অর্থি পুনরায় সব রেখে এলো। রাত তখন ভালোই হয়েছে। ক্লান্ত শরীরে নির্ভার আর বসে থাকতে চাইল না, তাই বিছানায় শরীরখানা এলিয়ে দিল। বাচ্চাদের মতো দুটো হাত বাড়িয়ে দিয়ে বউয়ের কাছে আবদার স্বরূপ বলল, কাছে আসো অর্থি, এই বুকে তোমার স্থান দিয়ে আমার বুকটা শান্ত করো বউ। স্বামীর আবদার মাত্রই অর্থি দ্রুত নিজের স্বামীকে গিয়ে আঁকড়ে ধরলো। দুজনেই যেন দুজনের স্পন্দন দ্বারা বুঝিয়ে দিল দুজনেই কত তৃষ্ণার্ত ছিল এতদিন। একটুখানি দেখতে পাওয়ার জন্য আকুল হয়েছিল দুটো হৃদয়। কেউ কারোর সাথে কোনো কথা বলল না, শুধু একে অপরকে জড়িয়ে থেকে নিজের অনুচ্চ অনুভূতি বোঝার চেষ্টায় মত্ত রইল। একে অপরের সান্নিধ্য পেয়ে কখন তন্দ্রা এসে তাদের জড়িয়ে নিল তার টেরই পেল না। আর এদিকে রাত 10টার কাছাকাছি মাত্রই বাড়ি ফিরল রায়ান। সে যে বউকে রেখে চলে গিয়েছিল আর ফিরল মাত্র। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করতে রুম খালি দেখে ভ্রু কুচকালো। বউ কই তার? পরক্ষণে মনে পড়লো বউ তো তার লাইব্রেরি রুমে বসে পড়ে, হয়তো সেখানেই থাকবে। ভেবে সেদিকে এগিয়ে গেল। তার ভাবনায় সত্যি বউ তার পড়ার টেবিলে বসে আছে। তবে দুপা এগিয়ে যেতে দেখলো তার বউ পড়া বাদ দিয়ে ফোন টিপছে, কারোর সাথে SMS করছে বোধহয়। ভ্রুতে ভাঁজ ফেলে এগিয়ে যেতে দেখলো গ্রুপ মেসেজ করছে, আর তাতে বোধহয় সায়ন্ত আর নিধি অ্যাড আছে। রায়ান পেছন থেকে হঠাৎ নিশাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। আকস্মাৎ এমন হওয়াতে নিশাত ঘাবড়ে গিয়ে পিছন ফিরে তাকিয়ে নিজের স্বামীজানকে দেখে স্বস্তির শ্বাস ফেললো। হাসি মুখে কিছু বলতে যাবে, কিন্তু রায়ানকে তার ফোনে কিছু টাইপ করতে দেখে থেমে গেল। রায়ান কাজ শেষ করে ফোনটা টেবিলে রেখে দিল। নিশাত তা হাতে নিয়ে দেখতে চক্ষু চরক গাছলো। স্বামীজান তার গ্রুপে মেসেজ পাঠিয়েছে, আপনাদের ফ্রেন্ড এখন তার জামাইয়ের সাথে ব্যস্ত আছে, আপনাদের সাথে কাল কথা বলে নিবে। বান্ধবীকে এখন তার জামাইয়ের সাথে একা ছেড়ে দিন। নিশাত গুলগুল চোখে রায়ানের পানে তাকাতে রায়ান ভাবলেশীন ভাবে বলল, খুব ক্লান্ত লাগছে হানি, একটু এনার্জি পাওয়া যাবে আপনার থেকে? ভাবলো এমন মেসেজ করার জন্য রাগ করবে, তার বুঝি লজ্জা লাগে না কিসব বলে বেড়াচ্ছে। তবে স্বামী ক্লান্ত শুনে কোনো প্রশ্নই করলো না। আলতো হেসে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার কফি নিয়ে আসছি, তারপর আপনার মাথা টিপে দিব। বলে নিশাত উঠে দাঁড়ালো। রায়ান টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। নিশাত চলে যেতে নিবে বউকে কাছে টেনে নিয়ে গলার ভাঁজে মুখ গুজে দিয়ে জোরে জোরে শ্বাস টানলো রায়ান। ফলস্বরূপ নিশাত কেঁপে উঠল। রায়ান কণ্ঠ খাদে নামিয়ে বলল, ওসব পরে করো, আগে আমাকে শক্ত করে কাডল করো হানি। নিশাত শক্ত হাতে স্বামীর পেট জড়িয়ে ধরে মাথা রাখলো স্বামীর বক্ষপিঞ্জরে। এভাবে কতটা সময় পার করলো দুজন। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর নিশাতকে ছেড়ে দিয়ে আওড়ালো রায়ান, এখন যাও কফি নিয়ে আসো, তারপর পড়তে বসো, ফোন একটু কম কম দেখবে বুঝেছো, নাহলে কিন্তু ওসব ফোন ধরা বাদ। নিশাত কিছু না বলেই চলে গেল নিচে। আর রায়ান ছুটলো ওয়াশরুমের দিকে। গোসল না করলে শরীরের অবস্থা তার মিটবে না। গোসল শেষ করে রুমে ফিরতে দেখলো নিশাত কফি নিয়ে ফিরে এসেছে। রায়ান বিছানার উপর বসে বউকে কাছে ডাকলো। নিশাত কাছে গিয়ে দাঁড়াতে নিচু স্বরে নির্দেশ দিল, স্বামীর মাথা পুছে দিন মিসেস। নিশাত বিনা বাক্যবে টাওয়েল হাতে নিয়ে সুন্দর করে বরের মাথা পুছে দিয়ে তা ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। তারপর গিয়ে বসলো পড়ার টেবিলে। রায়ান পরনে একটা টি শার্ট জড়িয়ে কফির কাপটা হাতে নিয়ে বউয়ের পাশে বসলো। কফি শেষ করার পরও যতক্ষণ মেয়েটা বই পড়লো ততক্ষণ পাশে বসে থেকে মেয়েটাকে সাহায্য করে গেল, যেন কোনো টিউটর তার ছাত্রীকে গার্ড দিচ্ছে। পড়া শেষ করে দুজন একসাথে ডিনার সেরে আসলো। নিশাত পুনরায় বই পড়তে চাইলে রায়ান বাদ সাধলো। বউকে কাছে টেনে দুহাতে কোমর জড়িয়ে ধরে বলল, যদি এখন আমরা হানিমুনে থাকতাম তাহলে কি করতাম পাখি? রায়ানের প্রশ্নে কিঞ্চিত লজ্জা পেল নিশাত। এভাবে প্রশ্ন করলে সে কি জবাব দিবে? বউয়ের লজ্জা বুঝতে পেরে রায়ান ফের বলল, বলো না কি করতাম? নিশাত লজ্জাকে পাশে রেখে মুচকি এসে জবাবে বলল, মনে হয় আমি এতক্ষণ ঘুমাইতাম আর আপনি বসে বসে মাছি তাড়াইতেন। রায়ান বলল, তোমার কি মনে হয় আমার বন্ধুরা এত টাকা খরচ করে আমাকে মাছি তাড়ানোর জন্য ওখানে পাঠিয়েছিল? আর প্রথম রাতে তোমাকে ঘুমাতে দিয়েছিলাম বলে কি রোজ ঘুমাতে দিতাম মনে করেছো?
কাছ থেকে স্বামীর স্লোত স্বরের প্রশ্ন শুনে তার ভাবার তো বুঝতে পেরে লাজুক হেসে নিজেও বলল, তাহলে কি করতেন শুনি? বউয়ের প্রশ্নবাণে রায়ান গভীর চাহনি নিক্ষেপ করলো। ওই দৃষ্টিতে যেন নিশাতের সর্বস্ব জ্বালিয়ে দিতে সক্ষম। স্বরটাকে আরো গভীর করে ছোট করে উচ্চারণ করলো, তোমাকে জান্নাতের দর্শন করাতাম হানি। একটু থেমে পুনরায় বলল, তবে আমি এখানে থেকেও তা করতে পারি দেখবে? নিশাত বুঝতে পেরে তড়িঘড়ি মাথা নেড়ে না বুঝিয়ে উচ্চারণ করলো, না না, আমার এখন একদম মুড নেই। রায়ান বউকে আরেকটু নিকটে টেনে নিয়ে বলল, স্বামীর কাছে আসলে মুড বানিয়ে নিতে হয় হানি। নিশাত বলল, আচ্ছা তা কিভাবে বানাতে হয় মুড? রায়ান বলল, চলো আমি তোমাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছি। বলেই মেয়েটাকে নিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল, হাত বাড়িয়ে রুমের লাইটটা অফ করে দিল। নিশাত বোধহয় মুড না থাকা সত্ত্বেও স্বামীর পাগলামো সহ্য করার জন্য তৈরি হচ্ছিল। রায়ান নিশাতের গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে তার পুরো দুটো হাত নিজের চুলের ভাঁজে দিয়ে আকস্মাত ঠোঁট বাঁকিয়ে বলল, আপাতত স্বামীর চুলে একটু হাত বুলিয়ে দাও চড়ুই পাখি, বাকি সবকিছু না হয় কাল শেখাবো তোমাকে। রায়ানের কথা শুনতেই ফিক করে হেসে উঠল নিশাত। পরম যত্নের সহিত স্বামীর চুলে হাত বুলিয়ে দিল। বইয়ের সেবা পেয়ে রায়ান গভীর তন্দ্রায় তলিয়ে গেল। একটা সময় নিশাত ও স্বামীর বক্ষতলে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমালো। সূর্যের কিরণ ফুটার সাথে সাথে মেয়েটা উঠে শাশুড়ির সাথে কাজে হাত লাগিয়েছে। রোজ ওই টুকটাক রান্নার কাজে সাহায্য করে থাকে। ফলস্বরূপ মেয়েটা এখন দুটো পদের রান্নাও শিখেছে। স্বামীকে নিজের হাতে রান্না করে খাওয়াবে এটা তার অনেক দিনের শখ। তাই তো শাশুড়ি মা বারণ করলেও রান্নার সময় ওনার কাছে ছাড়া হয় না। আর তো কোনো কাজই করতে দেয় না তাকে তার শাশুড়ি মা। অর্থে সারাক্ষণ ভাবে তার শাশুড়ি যদি তাকে মেনে না নিত কিংবা দজ্জাল টাইপের হতো, তাকে কষ্ট দিত, তাহলে সে কিভাবে থাকতো এখানে? এই মানুষটার জন্যই বোধহয় তার মানিয়ে নিতে এত সহজ হয়েছে। আজ সুযোগ পেতে নিজের হাতে একটা পদ রান্না করলো অর্থি। আদৌ তা খেতে পারবে কিনা জানে না, কিন্তু অনেক ভালোবেসে খাবারটা বানিয়েছে। জীবনে কিচেনে ঢুকে একটা চা পর্যন্ত বানিয়ে না খাওয়া মেয়েটা আজ স্বামীর জন্য রান্না করছে। এটাই বোধহয় মেয়েদের জীবন। সবকিছু মানিয়ে চলতে হয়, সবকিছু আগলে রাখতে শিখতে হয়। আর অর্থি সব শেখার চেষ্টায় লড়ে যাচ্ছে নিজের সাথে প্রতিনিয়ত। খাবার খাওয়ার পর যখন একটু লবণ মরিচের মাত্রা বেশি থাকা সত্ত্বেও নির্ভর তার মা প্রশংসায় পঞ্চমুখ হলো, কারণ অর্থির সব কষ্ট হাওয়ায় মিলিয়ে গেল। স্বামীকে প্রথমবার এদে খাওয়াতে পেরে মেয়েটার যে কি আনন্দ। উপহার স্বরূপ নির্ভর তাকে সারাটা বিকেল গ্রাম ঘুরিয়ে দেখিয়েছে। এসেছে পর থেকে মেয়েটা শুধু ঘরের ভেতরেই কাটিয়েছে। তাই আজ সুযোগ পেতে নির্ভর তাকে সাথে নিয়ে বেরিয়েছে। গ্রামের রাস্তা দিয়ে পায়ে পা মিলিয়ে চলেছে দুজন। গ্রামের বাজার থেকে টুকটাক জিনিস কিনে দিয়েছে, কিছু খাবার জিনিস কিনে দিয়েছে, যার অর্ধেকটা টুকটাক ভাগ করে খেয়েছে, বাকি অর্ধেকটা অর্থে রেখে দিয়েছে তার শাশুড়ি আম্মুর জন্য। তারপর সন্ধ্যা না হতেই বাড়ি ফিরে এসেছে। সন্ধ্যা ঢলে গিয়ে রাত গড়ালো অনেকটা। তিনজন একসাথে রাতের খাবার খেলো। ছেলেটা কাল চলে যাবে বিধায় আয়োজনের শেষ নেই নিতু বেগমের। খাওয়া শেষে শাশুড়ির সাথে সব গুছিয়ে রেখে ঘরে এলো অর্থি। নিতু বেগমে এসে অনেকটা সময় গল্প করে কাটালেন ছেলে আর ছেলের বউয়ের সাথে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।